ঈদের মতো ভোট উৎসবে মেতেছিল আজ বাংলাদেশ। শান্তিপূর্ণভাবে সংগঠিত হলো বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। আপনার মতো আমরাও এখন ফলাফলের অপেক্ষায় আছি। স্বাগত জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত ভোটের ফল অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আপনারা নাম শুনে বুঝতে পারছেন আমরা আজকে এই টক শো থেকে ভোটের ফলাফল জানার চেষ্টা করব। আমাদের সহকর্মীরা আছেন বিভিন্ন কেন্দ্রে, তাদের সাথে যুক্ত হব। তাছাড়াও আলোচনা করব স্টুডিওতে। আমাদের দুজন অতিথি আছেন এখানে, পরিচয় করে দিচ্ছি তাদের সাথে। আমার ডানে আছেন প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমার বামে আছেন প্রফেসর ডক্টর আখতার হোসেন খান, উপাচার্য, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আপনাদের দুজনকে ইন্টারভিউ স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। স্যার, প্রথমে আপনার কাছেই যাব, কিন্তু প্রথমে আগে বলাটা অবশ্যই দরকার যে আজকে ভোটারদের যেরকম সরব উপস্থিতি ছিল, আমি শিওর যে আপনারা নিজেরাও ভোট দিয়ে এসেছেন এবং আপনারা এটা নিজেরা এক্সপিরিয়েন্স করেছেন। মনে হচ্ছিল যে বহু বছর পরে নাগরিক অধিকার আদায়ের একটা সুযোগ পেয়েছে আমাদের সমস্ত জাতি। এই যে ভোট গ্রহণ হয়ে এখন ভোট গণনা চলছে, আমরা ফলাফল কিছুটা জানতে পারছি, টাইম টু টাইম আরও জানার চেষ্টা করব। আপনার কাছ থেকে যদি জানতে চাই, আগের নির্বাচন এবং এবারের নির্বাচন কী কী জিনিস আপনি নতুন দেখলেন এবং কী কী জিনিস বেটার মনে হলো? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে এইবারের নির্বাচনটি আমাদের একটা বহুল কাঙ্ক্ষিত নির্বাচন, কেননা গত 2014 সাল থেকে বাংলাদেশে যে 3টি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলো এক ধরনের আমি ডামি নির্বাচন অনেকেই এই ধরনের বলেন, এবং বিনা ভোটের নির্বাচন এই ধরনের বলেন, এবং এই নির্বাচনের ফলে বাংলাদেশের একটা বৃহৎ সংখ্যক মানুষ মানে গত 3টি জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায়নি। একটি রক্তাক্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন, তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নতুন বাংলাদেশের বাস্তবতায় এই নির্বাচনটা গণতন্ত্রের উত্তরণের জন্য একটা মানুষের কাছে বহুল আকাঙ্ক্ষিত একটা নির্বাচন ছিল। এই নির্বাচনটি প্রথম কথা হলো যে এটা একটা বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত নির্বাচন এই কারণেই যে একদিনে বাংলাদেশ এই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য প্রত্যক্ষভাবে ভোট দিয়েছে। অন্যদিকে আগামী দিনের বাংলাদেশের রূপরেখা কী হবে এই নিয়ে যে প্রণীত সনদ, মানে জুলাই সনদ আছে, সেই জুলাই সনদের পক্ষেও তাদের মতামত ব্যক্ত করেছে। ফলে এই নির্বাচন প্রথম দিকেই হলো এই কারণে একই দিনে 2টা নির্বাচনে মানুষ অংশগ্রহণ করেছে এবং তাদের ভোটাধিকার সেখানে প্রয়োগ করতে পেরেছে। এটা তাদের জন্য একটা নতুন বাস্তবতা এবং নতুন বৈশিষ্ট্য। দ্বিতীয় কথা হলো যে বহুদিন ধরে যে বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিটা দাঁড়িয়েছিল যে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, এই নির্বাচনে মানুষ তাদের শান্তিপূর্ণ উপায়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পেরেছেন। এটা হলো একটা। এবং আমাদের বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি যেটা আমরা দেখি যে নির্বাচন মানেই হলো বড় ধরনের হানাহানি, মাটামারি, কাটাকাটি, কেন্দ্র দখল ইত্যাদি ইত্যাদি। গতকাল আমরা দেখেছি যে অনেকগুলো ঘটনা ঘটেছে টাকা দিয়ে ভোটকে প্রভাবিত করার অথবা ভোটকে অন্যভাবে নিয়ন্ত্রণে নেওয়ার কিছু প্রচেষ্টা আমরা দেখেছি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের এটা প্রতিরোধের কারণে সেইগুলো খুব বড় মাত্রায় সফল হতে পারেনি। ফলে এইবারের নির্বাচনটা আমরা দেখেছি তুলনামূলকভাবে শান্তিপূর্ণ একটা নির্বাচন ছিল। আমরা যদি 2-1টা ঘটনা দেখি, এই ঘটনাগুলোকেও আমাদের কাছে কাম্য না, কয়েকজন মানুষের প্রাণও গেছে, সেটা আমাদের কাছে কাম্য না। কিন্তু আমরা যেটা মনে করি সেটা হলো যে এই নির্বাচনটা মোটা দাগে মানুষ তাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পেরেছে। এইটাই এই নির্বাচনের একটা বড় বৈশিষ্ট্য বলে আমি মনে করি, এবং যেটা নির্বাচনের ব্যাপারে মানুষের যেটা প্রত্যাশার জায়গাটা যে একটা নির্বাচন এরকমই হবে, জনগণ স্বাধীনভাবে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য মতামত দিবে, এবং ফলাফল যাই হোক না কেন এটা মেনে নেওয়ার জন্য একটা মানসিক প্রস্তুতি রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকবে। এই রাজনৈতিক সংস্কৃতিটা আমরা আমাদের গড়ে উঠুক, এটা আমরা চাচ্ছি। জি আক্তার স্যার, আপনার কাছে একই প্রশ্ন রাখছি। তাছাড়াও জানতে চাচ্ছি যে আমরা যেটা বললাম যে নতুন কিছু এসছে কিনা ইন টার্মস অফ, সেটা আমরা সেফটি সিকিউরিটি বলতে পারি, বা আমরা যে অটোমেশনটা দেখেছি, একটা অ্যাপ করা হয়েছে যেটা ছিল স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, যেটার মাধ্যমে মানুষজন ভোট কেন্দ্রে যাওয়ার আগেই কিন্তু তারা জানতে পেরেছিল কেন্দ্র কোনটি, কোথায়। কিছু কিছু আমরা দেখেছি একটু টেকনিক্যাল গ্লিচেস ছিল, কিছু কিছু কেন্দ্র দেখা গেছে তাদের ওই অ্যাপের মাধ্যমে যে ইনফরমেশনটা পেয়েছে সেটা কেন্দ্রে গিয়ে মিলেনি, বাট ওটার সংখ্যাটাও খুব কম। স্যার, আপনার কি মনে হয়? আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভির দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমরা তো আসলে ভুলেই গিয়েছিলাম নির্বাচনটা কি, সেই জিনিসটাই বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছিল। নির্বাচন আমরা যতটুকু বুঝি সেটি হচ্ছে একজন মানুষ তার
পছন্দের মানুষকে বাছাই করবে, জি। যে আগামী 5 বছরের জন্য তাকে দেশের পরিচালনার একটা দায়িত্ব দেবে। এই সংস্কৃতি থেকে আমাদের দেশ থেকে হারিয়ে গিয়েছিল। 2008 সালের নির্বাচন যদি আমরা বলি, অনেকে বলেন সেটা একটি নির্বাচন হয়েছে, কিন্তু তার ভিতরেও যে একটা সূক্ষ্ম জিনিস আমার যতটুকু মনে পড়ে, বিরোধী দল তখন যে যাদেরকে সদ্য সাবেক বিএনপি তখন ছিল, তাদের অনেক এজেন্টকে কিন্তু তখন 2008 সালেও নির্বাচনে যেতে দেয়নি। এগুলো আমরা কিন্তু দেখেছি। একটা সূক্ষ্ম কারচুপি বলেন বা একটা ইঞ্জিনিয়ারিং বলেন, মেটিকুলাস ডিজাইন ইলেকশন ছিল, এক্স্যাক্টলি। আর তারপরেগুলোতে আমি নির্বাচন বলবো না। সুতরাং এদেশের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ, তারা জানতোই না আসলে নির্বাচনটা কী। সেদিক দিয়ে এবারের নির্বাচনটা অনেকের কাছে কাঙ্ক্ষিত ছিল এবং বর্তমান সরকারকে ধন্যবাদই জানাতে হয়, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, যে ইলেকশন কমিশনকেও, এবং স্যার রাজনৈতিক দলগুলোকেও কিন্তু আমরা একটা ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। কারণ রাজনৈতিক ঐক্য যে কথাটা আমরা বারবার বলি, যে একটা প্রপার মানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বা এটা অনুষ্ঠানের জন্য প্রসেসটা প্রপারলি কমপ্লিট করার জন্য তো তাদের একটা ঐক্যটা কন্ট্রিবিউশন আছে, ভীষণভাবে দরকার। মেইন স্টেক হোল্ডার দিয়ে। তো এত শান্তিপূর্ণভাবে দু একটা বিচ্ছিন্ন ঘটনা, যে ঘটনায় তা বলবো না, কিন্তু ঢাকা শহরে আমি বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছি, আমার কাছে বেশ শান্তিপূর্ণই মনে হয়েছে। স্যার, আপনি তরুণ ভোটারদের কথা বলছিলেন। এবারে কিন্তু 4,60,00,000 তরুণ ভোটার ছিল, এবং এটা স্পেসিফিক্যালি আমরা বলছি এই জন্য যে আসলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরেই আমরা আসলে এই আজকের আমরা যেটাকে নতুন বাংলাদেশ বলছি, এবং আজকের এই নির্বাচন যেটা হয়েছে, তাদের একটা অনেক বড় কন্ট্রিবিউশন আছে, অনেক বড় একটা কম্প্রোমাইজ আছে, স্যাক্রিফাইস আছে, লাইফ স্যাক্রিফাইস। এর আগেও তরুণ ভোটার ছিল, কিন্তু এবারে তাদের অংশগ্রহণ, তাদের আমি যদি বলি আগ্রহ, এটা আসলে চোখে পড়ার মতো। এটা কিভাবে নিঃসন্দেহে এবার অনেকে আছে প্রথম ভোটার হয়েছেন, এরকম অনেকে আছেন। আবার অনেকে কিন্তু এটা হয়তো তাদের জীবনে দ্বিতীয় তৃতীয় ভোট, কিন্তু আগের ভোটগুলো তো তারা তো যেতেই পারেনি, এবং তাদের কাছেও কিন্তু এটা একটা নতুন। এরকম ইয়েও এসেছিল এর আগের ভোটগুলোতে, যে তারা গিয়ে দেখেছেন তাদের ভোট দেওয়া হয়ে গেছে। আমি একটা উদাহরণ বলি, আমার আব্বা মারা গিয়েছেন, কিন্তু তখন বেঁচে ছিলেন। আব্বা এবং আম্মা প্রায় 80 বছর বয়স, তারা ভোট দিতে গিয়েছেন, তাদেরকে ভোট কেন্দ্রের নিচ থেকে আনসার বলে দিয়েছে, স্যার আপনাদের কষ্ট করে উপরে উঠতে হবে না, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তো এই অভিজ্ঞতাটা কিন্তু এবার ছিল না। এবার কারো ভোট কেউ দিতে পেরেছে বলে আমার মনে হয় না। কিছু প্রচেষ্টা গত রাত্রে আমরা দেখেছি, বিভিন্ন দল থেকে এগুলো করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষ এবং বিশেষ করে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথাই বলবো, তারা সচেতন ছিলেন বলে সেই অপচেষ্টাটা অনেকে করতে পারেন। 9.5 লাখের মতো নিরাপত্তা এখন পর্যন্ত সবকিছু পজিটিভ ওয়েতে যাচ্ছে, বাকিটা নির্ভর করবে ভোট গণনার মধ্যে কোনো রকমের কিছু হয় কিনা সেটা দেখার বিষয়। স্যার, আমরা আরও কিছু নতুন জিনিস এবার যেটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল নির্বাচনের আগে, সেটা ট্রান্সপোর্টেশনের ব্যাপারেও যদি বলি বা অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে বলি, আপনি কি মনে করেন যে এটা জরুরি ছিল? অবশ্যই জরুরি ছিল। যে এই দুই একটা ঘটনা আমরা দেখতে পেলাম, 50-60 লক্ষ টাকা নিয়েও কেউ চলাচল করছিলেন, এটা যদি বাধা না হতো, এটা আমার মনে হয় নির্বাচনে একটা প্রভাব ফেলতো বলে আমার ধারণা। সুতরাং বিকাশে বন্ধ করে রাখা, তারপর আপনার বিশেষ করে মোটরসাইকেল, ডিজিটাল রাইট, তারপর মোটরসাইকেল বন্ধ করে দেওয়া, এটা কিন্তু দারুণভাবে কাজ করেছে। একটু আমরা এখন যাচ্ছি, আমাদের সহকর্মী আছেন তেজগাঁয়ে, আবির আহমেদ। আমরা কিছু নিশ্চয়ই ওনার কাছে ফলাফল আছে, আমরা একটু জানার চেষ্টা করি। আবির, আপনার হাতে ফলাফল আছে কি না, কতখানি আছে, কি তথ্য আছে আপনার কাছে ভোটের ফলাফলে? এখন পর্যন্ত অনেকগুলো ভোট কেন্দ্রের ফলাফলই ঘোষণা করা হয়েছে। ভোট কেন্দ্রের এই ফলাফলকে কেন্দ্র করে কিন্তু যেমনটি দেখেছি, যে এই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা যারা রয়েছেন, বিভিন্ন দলের যারা নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন, যে সেই কাঙ্ক্ষিত ভোটের যে ফলাফল, সকাল থেকে যে ভোট গ্রহণ হয়েছে, সেই কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু কিছুক্ষণ এই যে তারা আশা করছেন যে রাত নাগাদেই সে ফাইনাল যে ভোটের যে ফলাফল, সেই ফলাফল ঘোষণা করা হবে। এখন পর্যন্ত ঢাকা 9 আসনে যে প্রাপ্ত ফলাফল পেয়েছি, সেখানে কিন্তু বিএনপির যিনি প্রার্থী হাবিব, তিনি এগিয়ে রয়েছেন, এমনটি আমরা এখন পর্যন্ত জেনেছি, এবং এনসিপির যিনি প্রার্থী তাসনিম জারা, তিনি পিছিয়ে রয়েছেন, এবং ঢাকা 8 আসনে এনসিপির নাসির উদ্দিন এবং বিএনপির মির্জা আব্বাস, তাদের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কেউ কোনো
কেন্দ্রে কেউ এগিয়ে যাচ্ছেন, আবার কোনো কোনো কেন্দ্রে কেউ পিছিয়ে যাচ্ছেন, এমনভাবেই তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এবং যদি বলি যে ঢাকা 17 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এখন পর্যন্ত যে প্রাপ্ত কেন্দ্রগুলোর ফলাফল পেয়েছে সেখানে তিনি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। এবং এখন পর্যন্ত এই ঢাকা 12 আসনের আমাদের ফলাফল হাতে এসেছে বেশ কয়েকটি, তার মধ্যে ঢাকা 12 আসনের বটমলি ফার্মগেট এখানে এই কেন্দ্রে কোদাল পেয়েছে 277, ফুটবল পেয়েছে 268, দাঁড়িপাল্লা পেয়েছে 453, তেজগাঁও কলেজে পেয়েছে কোদাল পেয়েছে 310, ফুটবল পেয়েছে 119, দাঁড়িপাল্লা পেয়েছে 328 ভোট। বিজি প্রেস প্রাইমারি স্কুলে কোদাল পেয়েছে 216, ফুটবল পেয়েছে 362, দাঁড়িপাল্লা পেয়েছে 331। এবং এখন পর্যন্ত আমাদের হাতে যে ফলাফলগুলো এসেছে এই ঢাকা 12 আসনের এখন পর্যন্ত প্রায় 29টি আসনের ফলাফল আমাদের হাতে এসেছে। তার 29টির মধ্যে দাঁড়িপাল্লার যিনি প্রার্থী তিনি 27টিতে তিনি ভোট বেশি পেয়েছেন এমনটি এখন পর্যন্ত জেনেছি। এবং ঢাকার বিভিন্ন কেন্দ্রগুলোতে ঘুরে যেমনটি দেখেছি যে শান্তি এবং সুষ্ঠুভাবেই সেই ভোট গ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রের সামনে সেনাবাহিনী অবস্থান করছে এবং কেন্দ্রের আশেপাশে এই যে এইমাত্র আমার পিছনে দেখাতে চাই যে সেনাবাহিনী কিন্তু টহল দিচ্ছে, কোনো রকম বিশৃঙ্খলতা বা শুনতে পাচ্ছি না আবিরকে। জটলা চেষ্টা করছি আমাদের যুক্ত হওয়ার চেষ্টা করছি যে আমরা যেন আবিরের কথা স্টুডিও থেকে শুনতে পাই, এখান থেকে আসলে অডিওটা আসছে না। ভোট গ্রহণ হয়েছে এবং সেই ফলাফলকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা এবারে সহকর্মী আছেন আমাদের সাথে নাহিদ প্রিন্স, তার সাথে যুক্ত হচ্ছি, দেখি তার কাছে ফলাফলের কি চিত্র আছে। নাহিদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? নাহিদ, আপনার কাছে ভোটের ফলাফলের কি চিত্র আছে? এখানে 8টি কেন্দ্রে এখনো বিএনপি সমর্থিত প্রার্থী আগানো আছে। এছাড়া এনসিপি মনোনীত প্রার্থী শাপলাকলিতে হাসনাত আব্দুল্লাহ, এছাড়া স্বতন্ত্র প্রার্থী একজন, মোট তিনজন বাদে 8টি কেন্দ্রেই 8টি আসনেই মূলত বিএনপি সমর্থিত প্রার্থী আগানো আছে। তো কিছুক্ষণ পরপর জেলা প্রশাসক তিনি এখানে এসে সেই ফলাফল ঘোষণা করছেন। তবে আনঅফিসিয়ালিভাবে আমরা জানতে পেরেছি যে এই যে 11টি আসন রয়েছে, কুমিল্লার 11টি আসন, সেই 11টি আসনে বর্তমানে বিএনপি সমর্থিত প্রার্থীরাই মূলত এগিয়ে আছেন বিপুল ভোটের ব্যবধানে। শুধু কুমিল্লা 11, 14গ্রাম আসনে জামাত মনোনীত প্রার্থী সেই ডাক্তার মোহাম্মদ তাহের নায়েবে আমির তিনি এগিয়ে আছেন। এছাড়া বাকি সেই 2 আসনে একটিতে এনসিপি মনোনীত প্রার্থী শাপলাকলি মার্কায় যিনি লড়েছেন কুমিল্লা 4 আসন থেকে হাসনাত আব্দুল্লাহ, তিনি বিপুল ভোটে, যতটুকু আমরা জানতে পেরেছি 116টি ভোট কেন্দ্রে তিনি এগিয়ে আছেন। এছাড়া সেই ভোট গ্রহণের পুরো শেষ সময়টুকু জুড়ে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে লড়াই করা ব্যক্তি ট্রাক মার্কায় যিনি লড়েছেন জসিমউদ্দিন, তিনি ভোট বর্জন করেছেন। তিনি বলছেন যে তার কয়েকটি আসনে ভোট কারচুপি হয়েছে, সেই কারচুপির কথা তুলেই তিনি ভোট বর্জন করেছেন। এছাড়া সেই কুমিল্লা 14গ্রাম যে এলাকাটি রয়েছে সেখানে 3টি ভোট কেন্দ্র বাতিল করা হয়েছে, কারণ সেখানে জাল ভোটের কিছু কার্যকলাপ সেই প্রিজাইডিং অফিসার সহ যারা সেখানকার কর্মরত যারা ছিলেন তারা সেটি উদ্ঘাটন করেছেন। তো সব মিলিয়ে বলা যায় কুমিল্লার 11টি আসনের রেজাল্ট পেতে হয়তো সেই রাত মধ্যরাত পর্যন্ত আমাদের পোহানো লাগতে পারে, কারণ এই যে পোস্টাল ব্যালটের যে বিষয়টি, এখানে 1,11,000-এর বেশি পোস্টাল ব্যালট, সেটি গণনা করতে অনেকটাই বেগ পেতে হচ্ছে। তো কিছুক্ষণ পরপর এসেই জেলা প্রশাসক এই সভাকক্ষেই মূলত তিনি সবকিছু পরিষ্কার করছেন। নাহিদ, ধন্যবাদ আপনার কাছে। আমরা আবারও ফিরে আসার চেষ্টা করব। স্যার, যেটা শুনছিলেন, আমরা যেটা বলছেন যে জাল ভোটের কিছু কমপ্লেইন ছিল, এখানে ভোট বয়কটের কথাও আমরা দেখছিলাম, আমরা যেটা একটু আগে নিয়ম কানুনের কথা বলছিলাম। স্যার, আমরা নিরাপত্তা কর্মীদের কথা বলছিলাম যে দ্য নাম্বার ওয়াজ রিয়েলি বিগ যাদেরকে নিয়োজিত করা হয়েছিল, এবং আমরা তো সবাই ভোট দিয়ে এসেছি, আমরা দেখেছি ওখানে তারা কত ডিলিজেন্টলি তাদের দায়িত্ব পালন করছে।
এনটিভিতে চলছে ভোটের ফল। দর্শক, এনটিভির আরেকটি স্টুডিও থেকে আমাদের সাথে যুক্ত হবেন এখন আমাদের সহকর্মী কথা নাহিয়ান। তার কাছে হয়তো কিছু ভোটের ফলাফল আছে, সেই পরিসংখ্যানটা আমরা জানার চেষ্টা করব। ফারজানা নাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আপনি যেমনটি বলছিলেন ঠিক তাই, আমার কাছে কিছু ফলাফল ইতোমধ্যে হাতে এসে পৌঁছেছে এবং অবশ্যই সেটি বেসরকারিভাবে আমরা যদি দেখি আমাদের ফলাফলের চিত্রটি, প্রথমে আমি বলতে চাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এ কিন্তু মোট ভোটার সংখ্যা ছিল এবার 12,77,11,414 জন, যার মধ্যে পুরুষ ভোটার ছিল 6,48,25,140 জন। পাশাপাশি দেখুন নারী ভোটারের সংখ্যাও কিন্তু কম নয়, আমরা দেখছি 6,28,85,048 জন নারী ভোটার ছিলেন এবারের ভোটার তালিকায়, এবং একই সাথে যদি বলি তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন 1,222 জন। ইতোমধ্যেই ভোট গ্রহণ শেষ হয়েছে, আমরা কিছুটা ফলাফল হাতে এসেছে। আপনারা জেনে থাকবেন যে এবারের নির্বাচনে গণভোট সংযোজন ছিল এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল এবারের নির্বাচনে, যেখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল যেসব কেন্দ্র থেকে আমরা এখন ফলাফল পেয়েছি তার মধ্যে হ্যাঁ ভোট পেয়েছে 69,347টি হ্যাঁতে ভোট পড়েছে এবং একই সাথে 19,985টি নাতে ভোট পড়েছে, অর্থাৎ এখন পর্যন্ত হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। আমাদের কাছে হয়তো আরও কিছু ফলাফল এসে পড়বে, এখনো পর্যন্ত আমরা কিন্তু সবগুলো কেন্দ্রের ফলাফল পাইনি। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এটি কিন্তু আমাদের বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল। পুরোপুরি ফলাফল পেতে হয়তো আমাদের আরও কিছু সময় লাগবে, কিন্তু আমাদের হাতে আরও কিছু ফলাফল এসেছে কেন্দ্রভিত্তিক। আমরা যদি ফলাফলগুলো একটু বিশ্লেষণ করতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন বরগুনা 1 আসনে আমরা দেখছি মোট কেন্দ্র 190টি ছিল, যেখানে আমরা 11টি কেন্দ্র থেকে ফলাফল পেয়েছি। দেখা যাচ্ছে বিএনপি প্রার্থী, অর্থাৎ যিনি ধানের শীষ প্রতীকে লড়েছিলেন, তিনি পেয়েছেন 8,174টি ভোট। তার পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, যিনি হাত পাখা প্রতীকে লড়েছিলেন, তিনি পেয়েছেন 6,943টি ভোট। আমরা এই ভোটের চিত্রটি যদি বিশ্লেষণ করি, এখন পর্যন্ত বিএনপি প্রার্থী এগিয়ে আছেন এই আসনে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ঢাকা 7 আসনের একটি ফলাফল এসেছে আমাদের হাতে। এখানে মোট কেন্দ্র ছিল 164টি, কিন্তু আমরা মাত্র 4টি কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছি এবং এটি বেসরকারি ফলাফল, যেখানে দেখতে পাচ্ছি বিএনপি প্রার্থী পেয়েছে 2,900টি ভোট এবং একই সাথে জামায়াত প্রার্থী পেয়েছে 2,456টি ভোট। এটি বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল। আমরা যদি আরও কিছু ভোটের চিত্র দেখি, তাহলে দেখছি পটুয়াখালী 2-এ মোট কেন্দ্র ছিল আমার 115টি এবং প্রাপ্ত কেন্দ্র অর্থাৎ আমরা 22টি কেন্দ্র থেকে ফলাফল হাতে পেয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপি প্রার্থী, যিনি ধানের শীষ প্রতীকে লড়েছেন, তিনি পেয়েছেন 11,729টি ভোট এবং একই সাথে জামায়াত প্রার্থী, যিনি দাঁড়িপাল্লা প্রতীকে লড়েছেন, তিনি পেয়েছেন 17,625টি ভোট, অর্থাৎ এখানে আবার এগিয়ে আছেন আমাদের জামায়াত প্রার্থী। আমরা যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর গাজীপুর 4 আসনের মোট 122টি ভোট কেন্দ্র থেকে আমরা 18টি কেন্দ্র থেকে যে প্রাপ্ত ফলাফল পেয়েছি সেটি যদি আপনাদের দেখাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপি প্রার্থী, অর্থাৎ যিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছেন, তিনি পেয়েছেন 11,931টি ভোট। পাশাপাশি জামায়াত প্রার্থী যিনি ছিলেন দাঁড়িপাল্লা নিয়ে লড়েছেন, তিনি পেয়েছেন 13,981টি ভোট এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাজীপুর 4 আসনে জামায়াত প্রার্থী এখনও এগিয়ে রয়েছেন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর আরও কিছু ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। দেখছেন পটুয়াখালী 1 আসনে মোট কেন্দ্র ছিল 163টি। আমরা ফলাফল হাতে পেয়েছি 11টি এবং এই 11টি কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে আমরা দেখতে পাচ্ছি বিএনপি প্রার্থী 9,820টি ভোট পেয়েছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পেয়েছেন 3,023টি। এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপি প্রার্থী এগিয়ে রয়েছেন। দর্শক, আমার কাছে আরও কিছু ফলাফল আছে, আমি এই মুহূর্তে চলে যাব আমার সহকর্মীর কাছে, আমরা দেখে যাই তার কাছে কি তথ্য আছে। শোভন, আপনার কাছে এই মুহূর্তে কোনো তথ্য আছে কিনা?
কথা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে এখনো পর্যন্ত আমাদের হাতে যে কয়টি আসনের তথ্য এসে পৌঁছেছে এর মধ্যে আপনি পটুয়াখালী এক আসনের কথা বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নাটোর এক আসনের একটি ফলাফল আমাদের কাছে এসেছে, যেখানে মোট আসন কিন্তু 125টি এবং আমাদের হাতে 30টি আসনের ফলাফল এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি 23,976 ভোট পেয়েছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামী তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে 21,982টি ভোট পেয়েছে। এরপরে যদি আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এবারে বগুড়া 6 আসন, যেটি কিন্তু আসলে বিএনপির জন্য একটি বলা যায় যে একটা সিগনেচার আসন, যেহেতু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই আসন থেকে উনি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাই বিএনপির জন্য কিন্তু এটি একটি বেশ গুরুত্বপূর্ণ আসন। আমরা দেখতে পাচ্ছি যে এই আসনে মোট কেন্দ্র রয়েছে 150টির মতো এবং 150 কেন্দ্রের মধ্যে মোট 12টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে বিএনপি পেয়েছে 15,373 ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 7,498 ভোট, যেটি আসলে বলা চলে যে এক বড় ধরনের ব্যবধান আসলে এই আসনের জন্য। এরপরে আমরা একটু যেতে চাই রাজশাহীতে। রাজশাহী 2 আসনে মোট কেন্দ্র রয়েছে 115টি এবং সেখানে আমরা 12টি কেন্দ্রের ফলাফল এই মুহূর্তে আমাদের হাতে আছে, যেখানে বিএনপি 12,749টি ভোট পেয়েছে এবং জামায়াতে ইসলামী যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন তিনি পেয়েছেন 9,843 ভোট। আমরা এর পরবর্তীতে অন্য একটি আসনের চিত্র জানার চেষ্টা করব। আমরা চলে যেতে চাই সরাসরি দক্ষিণের দিকে ঝালকাঠি 1 আসনে, যেখানে মোট কেন্দ্র রয়েছে 90টি এবং 90টি কেন্দ্রের মধ্যে আমরা পেয়েছি 13টি কেন্দ্রের ফলাফল, যেখানে বিএনপি 8,951টি আসন পেয়েছে, ভোট পেয়েছে এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি জামাতের প্রার্থী রয়েছেন তিনি পেয়েছেন 7,058টি ভোট। কথা আপনাকে একটু যদি জানিয়ে রাখতে চাই যে আমাদের এবারের জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু 299টি আসনে ভোট হয়েছে। একটি আসনে আসলে প্রার্থী যিনি ছিলেন তিনি মারা যাওয়ার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। তো এই আলোকে আমরা আসলে 299টি আসনের মধ্যে আমরা যে আসনগুলোর ফলাফল আমরা পেয়েছি এর মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে ঝিনাইদহ 1 আসনের ফলাফল রয়েছে, যেখানে মোট কেন্দ্র রয়েছে 117টি এবং তার মধ্যে 12টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। বিএনপি প্রার্থী এখানেও বিএনপি প্রার্থী এগিয়ে রয়েছে, বেশ বড় ধরনের একটা ব্যবধানে কিন্তু বিএনপি প্রার্থী এগিয়ে রয়েছে এই আসনে। 17,892 ভোটে বিএনপি প্রার্থী জামায়াতে ইসলামী প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছে, যেখানে জামায়াতে ইসলামী প্রার্থী পেয়েছেন মাত্র 6,024 ভোট। সো কথা আপনার কাছে এই মুহূর্তে আসলে আর কি তথ্য রয়েছে, বা আপনি সারাদিন আসলে আপনি নিজেও একজন ভোটার হিসাবে আসলে ভোট দিয়েছেন, আপনি ভোট কেন্দ্রে আসলে কি দেখেছেন, আসলে মানুষের মধ্যে উচ্ছ্বাস কেমন ছিল, এবং সেই সাথে এই যে ভোটের যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে ভোটের পূর্বে এক ধরনের জরিপ কিন্তু আসলে নির্বাচন নিয়ে হয়েছিল এবং নির্বাচন পরবর্তী এখন যে ভোটের চিত্র এর মধ্যে আসলে কেমন পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন? শোভন, আপনাকে ধন্যবাদ। শোভন, যেমনটি বলছিলেন, নিঃসন্দেহে এবারে নির্বাচন ছিল আমাদের জন্য একটি অত্যন্ত বড় বিষয়, কারণ জুলাই অগাস্ট অভ্যুত্থানের পরে আমরা এমন একটা বড় নির্বাচনের মধ্যে দিয়ে যাচ্ছি। এবারে নির্বাচনটা ছিল একটি মাইল ফলক আসলে আমাদের জন্য। দুর্দান্তভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যথেষ্ট সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে এবং ফলাফল একটার পর একটা হাতে এসে পৌঁছেছে। শোভন, এরই মধ্যে আমার হাতে আরেকটি ফলাফল এসেছে। দেখতে পাচ্ছেন ফরিদপুর 1 আসনে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র সংখ্যা 197টি এবং আমরা সেখান থেকে 58টি কেন্দ্র থেকে বেসরকারিভাবে ফলাফল হাতে পেয়েছে, যেখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে 47,729টি ভোট পেয়েছেন। পাশাপাশি বিএনপি প্রার্থী পেয়েছেন 31,937টি ভোট। আমরা যদি আসলে জামায়াতে ইসলামী বেশ ভালো অবস্থানে রয়েছে। হ্যাঁ, এখন পর্যন্ত আমরা দেখলাম ব্যালেন্স হচ্ছে এবং এটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই বলা যায়। এবং কোন আসনে জামায়াতের প্রার্থীরা এগিয়ে রয়েছেন, কোন আসনে বিএনপির প্রার্থীরা একদমই খুব 19-20 ভোটে এগিয়ে রয়েছেন। একদম দারুণ হচ্ছে কথা। আমরা এই মুহূর্তে একটু ভোটের মাঠের চিত্র দেখে আসতে চাই, যেহেতু এই মুহূর্তে ভোট গণনা চলছে, বিভিন্ন আসনের ফলাফল আমরা পাচ্ছি। সো আমরা সরাসরি ভোটের মাঠের চিত্র জানতে আমরা চলে যেতে চাই আমাদের সহকর্মী হাসান জাবেদের কাছে। তিনি রয়েছেন আগারগাঁয়ে। হাসান, আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেখান থেকে আসলে ভোট গণনার আসলে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে?
শুভন, আসলে নির্বাচন কমিশন সচিবালয়ে আমি আছি। সন্ধ্যার পরেই কিন্তু এখানে এসেছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে এখানে নির্বাচন কমিশন সচিবালয় থেকে কিন্তু ফলাফল পাওয়া যায়নি। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে হয়তো কিছু কিছু কেন্দ্রের ফলাফল তারা আমাদেরকে জানাবে আনুষ্ঠানিকভাবে, কিন্তু এটাও কিন্তু বেসরকারিভাবে হবে। সরকারিভাবে কিন্তু সর্বশেষ তারা ফাইনাল আমাদেরকে জানাবে। এবং নির্বাচন কমিশন সচিবালয় থেকে কিন্তু এখন পর্যন্ত ভোটের যে শতকরা হার কত পড়েছে সেটাও কিন্তু ফাইনালি জানাতে পারেনি। কারণ হচ্ছে বিভিন্ন কেন্দ্রে জেলা পর্যায়ের যে রিটার্নিং কর্মকর্তারা তারা কিন্তু ভোট গণনায় ব্যস্ত আছেন, এবং তারা যেহেতু আজকে জানেন যে গণভোটে একটি ভোট এবং সংসদ সদস্য নির্বাচনে একটি ভোট, দুটি ভোট গণনার কারণে কিন্তু সময় নিচ্ছে এবং অনেক সময় লাগবে আসলে এখানে ফলাফল পেতে। কিন্তু ইতিমধ্যে আমরা বেসরকারিভাবে কিন্তু অনেক জায়গার ফলাফল আমরা পাচ্ছি আমাদের নিজস্ব সোর্সের মাধ্যমে, আমাদের প্রতিনিধির মাধ্যমে। আমি কয়েকটি ফলাফল যেমন বলতে পারি, আমি জানি না যে আপনারা কতটুকু এইখানে এখন পর্যন্ত ফাইনাল জানাতে পেরেছেন বেসরকারিভাবে। আমি দু একটি জেনেছি, যেমন আপনার ঝিনাইদহ 1 আসনে যে সাবেক যে অ্যাটর্নি জেনারেল বিএনপি প্রার্থী ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি কিন্তু বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন, এবং কিশোরগঞ্জে কিন্তু যে অ্যাডভোকেট ফজলুর রহমান তিনিও জয়লাভ করেছেন। এবং আমরা আরও কয়েকটা জিনিস জেনেছি যে আপনার ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন তিনিও কিন্তু নোয়াখালীতে এগিয়ে আছেন। তারপর নেত্রকোনায় আছেন ব্যারিস্টার আপনার কায়সার কামাল, তিনিও এগিয়ে আছেন। তো এখন যেটা হচ্ছে যে আমরা অপেক্ষায় আছি কখন নাগাদ জানাবেন। এবং নৌশাদ জামির বোধহয় ওইখানে কয়েকটা কেন্দ্রে কিছুটা পিছিয়ে, তো সার্বিক গণনার পরে আসলে বোঝা যাবে। এখন পর্যন্ত সরকারিভাবে আমরা কোনো কিছু এখনও পাইনি, আমরা সেই অপেক্ষায় আছি। বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এখানে অপেক্ষায় আছেন। আমরা দেখেছি বিএনপির নেতারা কিন্তু এখানে আছেন ভোট ফলাফল গ্রহণ করার জন্য। এনসিপি নেতাদের দেখেছি, আমরা জামাতের কয়েকজন নেতৃবৃন্দকে এখানে দেখেছি, তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময়ও করছেন, কথা বলছেন এবং অপেক্ষায় আছেন। তারা তাদের পক্ষে ভোটের ফলাফল পাবেন সেই প্রত্যাশা সবাই ব্যক্ত করছেন, এবং সবাই বলছেন তারা সরকার। জাভেদ, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম ভোটের মাঠের ফলাফল, আমাদের সহকর্মী হাসান জাভেদ জানাচ্ছিলেন আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয় থেকে। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যেতে চাই এনটিভির আরেকটি স্টুডিওতে, সেখানে রয়েছেন সহকর্মী ফারজানা নাহিদ। আমরা তার কাছ থেকে আরও কিছু তথ্য জানতে চাচ্ছি। ধন্যবাদ শোভন। দেখছেন ভোটের ফল, চলছে এনটিভিতে। দর্শক, এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যুক্ত হবেন আরেক সহকর্মী শফিক শাহিদ। শফিক, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শফিক, আপনার কাছে ফলাফলের কি আপডেট আছে? ফারজানা নাহিদ, ফলাফলে যাওয়ার আগে আমি যদি সারা দেশের ভোটের চিত্রটা আপনাকে তুলে ধরি। আমাদের সহকর্মীরা রাজধানী থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে তারা আজকের এই নির্বাচনটি কাভার করেছেন। আমার বিগত অনেকগুলো নির্বাচন কাভার করার সুযোগ হয়েছে। আজকেও আমি নিজে ফিল্ডে গিয়েছি, কয়েকটা কেন্দ্র আমি ঘুরে দেখেছি। এবারের মতো এত শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশ হয়তো দূর অতীতে দেশের মানুষ দেখার সুযোগ পায়নি। এখন যে বিভিন্ন কেন্দ্রে ভোটের যে ফলাফল ঘোষণা করা হচ্ছে, এরকম পরিস্থিতিতে যে ধরনের উত্তেজনাকর অথবা মারমুখী আচরণ থাকার কথা সেটা কিন্তু বাংলাদেশের মানুষ দেখছে না। অর্থাৎ রাজনীতিতে যে একটা গুণগত পরিবর্তন হয়েছে 5ই আগস্টের পরে, সেটার কিন্তু আজকে একটি চূড়ান্ত রূপ দেখলো বাংলাদেশের মানুষ। এই ভোট নিয়ে কিন্তু একটা আশঙ্কা ছিল, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান নিয়ে মানুষের মনে শঙ্কা ছিল যে নির্বাচনটা কেমন হবে, যেখানে প্রাত্যহিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিমশিম খাচ্ছিল, পুলিশের মনোবল একেবারে তলানিতে গিয়েছিল, র্যাব বিলুপ্তির কথা বলা হয়েছে এবং র্যাবের নাম পরিবর্তন হয়ে গিয়েছে। সেরকম একটি পরিস্থিতিতে আজকে যে শান্তিপূর্ণ নির্বাচন হলো এবং এখন পর্যন্ত যে ভোটের ফল প্রকাশ পাচ্ছে, সেই ভোটের ফলের দিকে যদি আমরা তাকাই, ভোটের ফলের দিকেও দেখব যে এখানে অনেক বৈচিত্র্য আছে। আগে যেমন মোটা দাগে বলা যেত যে এই পক্ষ বিজয়ী হচ্ছে বা এই পক্ষ বিজয়ী হওয়ার পথে অথবা নিকটতম প্রতিদ্বন্দ্বী, এবার কিন্তু একেবারে ভোটের যে টার্ন বা ভোটের যে প্যাটার্ন, ভোটের যে চরিত্র, সেটা অনেকাংশেই
এবার ভিন্নমুখী মানে গতি আমরা দেখতে পাচ্ছি। আমরা এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত না যে আসলে কোন জোট ক্ষমতার মসনদে বসবে অথবা বিপুল ভোটে বিজয়ী হবে। আমরা যেমন দাঁড়িপাল্লার ফলাফল পাচ্ছি, তেমনি আমরা পাচ্ছি ধানের শীষের ফলাফল। কোথাও কোথাও দাঁড়িপাল্লা এগিয়ে, কোথাও কোথাও ধানের শীষ এগিয়ে। কোথাও আমরা দেখছি যে এই বুঝি ধানের শীষের প্রার্থী এগিয়ে গেল, আবার একটু পরেই দেখছি যে দাঁড়িপাল্লার প্রার্থী ওই আসনে এগিয়ে যাচ্ছে। এরকম একটি রূপ ধারণ করছে নির্বাচনের এই ফলাফল। আমরা যদি আপনাকে নির্দিষ্ট কিছু আসন ফলাফলের দিকে তাকাই, তাহলে ঢাকা 17-তে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি এই আসনে ভোট করেছেন এবং তিনি এখন পর্যন্ত বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। আমরা জামাতের আমির তিনি ঢাকা 15 আসনে নির্বাচন করছেন, ডাক্তার শফিকুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে। তিনিও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থীর চেয়ে কিছু ভোট এগিয়ে আছেন। আমরা কুমিল্লা 4 আসনে যেই বার্তাটি পেয়েছি, এনসিপির হাসনাত আব্দুল্লাহ তিনি শাপলাকলিতে বেসরকারিভাবে তিনি বিজয়ী হয়ে আছেন। নওগাঁর 6টি আসনের বেশিরভাগ কেন্দ্রে বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। সেখান থেকে চূড়ান্ত কোনো ফল এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। ঝিনাইদহে সাবেক অ্যাটর্নি জেনারেল বিএনপির প্রার্থী আসাদুজ্জামান তিনি স্থানীয়ভাবে তাকে বিজয়ী ঘোষণা করেছে তার দলের নেতাকর্মীরা। তিনি বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন। রংপুরের বেশিরভাগ আসনেই 11 দলীয় জোটের প্রার্থীরা কোথাও শাপলাকলি, কোথাও দাঁড়িপাল্লার প্রার্থীরা এগিয়ে আছেন। নাটোরের 4টি আসনে 3টিতে এগিয়ে আছেন বিএনপির প্রার্থীরা, 1টি আসনে এগিয়ে আছেন জামাত প্রার্থীরা। সুনামগঞ্জে আলোচিত যে সংসদীয় আসন সুনামগঞ্জ 2, শিশির মনির জামাতের হেভিওয়েট প্রার্থী, পরিচিত মুখ। তার বিপরীতে বীর মুক্তিযোদ্ধা নাসির চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে নাসির চৌধুরী সেখানে বিজয়ী হয়েছেন। নোয়াখালীতে হান্নান মাসুদ এনসিপির তিনিও বিপুল ভোটে বিজয়ের পথে। ঢাকা 12 আসনে যে আসনটিতে দাঁড়িয়ে আমরা কথা বলছি, তেজগাঁ, এই আসনে জামাতের প্রার্থী সাইফুল আলম খান মিলন দাঁড়িপাল্লা প্রতীকে তিনি এগিয়ে আছেন। লালমনিরহাটের 3টি আসনের প্রত্যেকটিতেই বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। এছাড়াও ময়মনসিংহের অধিকাংশ আসনে বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। আমরা যদি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সেখানে আমাদের সহকর্মীরা যেই ভোটের ফল আমাদেরকে জানাচ্ছেন, সেখানে অধিকাংশ আসনে জামাতের প্রার্থীরা এগিয়ে আছেন, কিছু কিছু আসনে বিএনপির প্রার্থীরা সেখানে এগিয়ে আছেন। আমরা যদি বরিশাল বিভাগে যাই, অধিকাংশ আসনে এখন পর্যন্ত পাওয়া খবরে বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন, কোথাও কোথাও জামাতের প্রার্থী এবং কোথাও কোথাও ইসলামী আন্দোলনের প্রার্থী এগিয়ে আছেন। তো ফারজানা নাহিদ, বার্তা কক্ষ থেকে আমাদের সহকর্মীরা যেই তথ্য আমাকে দিয়েছিলেন সেগুলি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানালাম। এই ছিল আমার কাছে এখান থেকে। ধন্যবাদ শফিক। আমরা জানছিলাম আমাদের সহকর্মী শফিক শাহিনের কাছ থেকে যে একটা ইন্টারেস্টিং প্যাটার্ন ভোটের দেখা যাচ্ছে, এখনো বলা যাচ্ছে না কে জয়ী হবে, এবং তার আগে আমরা জানছিলাম গণভোটে এখন পর্যন্ত হ্যাঁ ভোট এগিয়ে আছে।